বারাকপুর লোকসভা কেন্দ্র আমার ধারণায় সমগ্র ভারতবর্ষে 543টি যে কেন্দ্র রয়েছে তার মধ্যে এইটি একটি উল্লেখযোগ্য কেন্দ্র, বিতর্কিত এবং আলোচিত কেন্দ্র। বারাকপুর কেন্দ্র শিল্পাঞ্চল কেন্দ্র হিসাবে পরিচিত। আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি এখানে নাকি বারাকপুর কেন্দ্র নাকি মিনি ভারতবর্ষ, সমস্ত প্রভিন্সের লোক, রাজ্যের লোক এখানে থাকেন, শ্রমজীবী মানুষরা থাকেন। তো এমন একটা কেন্দ্রের যে বামপন্থী প্রার্থী এসইউসিআইসির যে প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে, অন্য কোনো তথাকথিত আরও যে বামপন্থী দল আছে তারা এখনও পর্যন্ত প্রার্থী ঘোষণা করতে পারেননি। এই প্রার্থী যিনি আমার সামনে বসে আছেন তিনি মাঠে নেমে দৌড়ে দৌড়ে মানুষের সঙ্গে থাকা কর্মী, যতটুকু আমার জানা আছে দেবাশিস ব্যানার্জি। আচ্ছা দেবাশিস দা, আপনি তো এইখানে নির্বাচনে নেমেছেন, যে কি হিসাবে আপনি ভোট চাইবেন? আমি দেবাশিস ব্যানার্জি, এসইউসিআই কমিউনিস্ট দলের ব্যারাকপুর জেলা সাংগঠনিক কমিটির জেলা কমিটির মেম্বার এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। আমি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের একজন প্রার্থী। আমরা মূলত আমাদের দলের প্রতিষ্ঠাতা কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারার ভিত্তিতে জনজীবনের যা সমস্যা, সেই সমস্যার দাবিতে যে লড়াই আন্দোলন করি, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবি ইত্যাদি দাবিতে যে লড়াই আন্দোলনগুলো করছি, সেই দাবি, সেই লড়াই নিয়ে মানুষের কাছে যাব, লড়াইয়ের বার্তা দিতে। সাধারণ মানুষের জন্য কুটির শিল্প ছিল সম্পূর্ণ বিধ্বস্ত। এই যে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পরে তার কি কোনো অগ্রগতি হয়েছে শ্রমিক শ্রেণীর এইখানে? শ্রমিক শ্রেণীর জীবনে অন্ধকারই নেমে এসছে। শ্রমিক শ্রেণীর কোনো অগ্রগতি হয়নি। অগ্রগতি হয়েছে মালিক শ্রেণীর, উন্নয়ন হয়েছে মালিক শ্রেণীর। আমরা যদি বিগত ট্র্যাক রেকর্ড দেখি তাহলে দেখব যে এই লকডাউন পিরিয়ডে আম্বানি গোষ্ঠীর ঘন্টায় 90 কোটি টাকা প্রফিট হয়েছে ঘন্টায়, আর এই লকডাউন পিরিয়ডে 1,22,00,000 মানুষের কর্মসংস্থান গেছে। অতএব অগ্রগতি শ্রমিক শ্রেণীর হয়নি। এই চটকল পরিচিত আপনি কি বলবেন? এই চটকল পরিচিত যেখানে অস্থায়ী কর্মীরা রয়েছে তাদের স্থায়ীকরণের দাবিতে আমাদের লড়াই চলবে, তাদের মজুরি বৃদ্ধির দাবিতে আমাদের লড়াই চলবে। বারাকপুরে একটা অরাজনৈতিক অবস্থা, বিশৃঙ্খল অবস্থা। আরেকটু আপনাকে বলছি, আপনি নিশ্চিতভাবে জানেন বিগত 2 বছরের মধ্যে এইখানে অন্তত 35টি খুন হয়ে গিয়েছে, রক্তপাত ঘটেছে এবং বোমাবাজি তো আকচারই ঘটছে। এই কদিন আগেও ভাটপাড়াতে হায় হোলি, এইদিকে চলল গলি। এই যে বিষয়গুলি, এইগুলোকে আপনি কিভাবে সাধারণ মানুষের কাছে আনবেন? আসলে স্বাধীনতার 10-15 বছর পরেই রাজনীতির নামে একটা দুর্বৃত্তায়নের পরিস্থিতি চলছে এবং এই ক্ষমতায় আসার জন্য বিগত কয়েক দশক ধরে দেখা যাচ্ছে যে প্রতিক্রিয়াশীল যে রাজনৈতিক শক্তি তারা প্রগতিশীল স্লোগান দিচ্ছে, উন্নয়নের স্লোগান দিচ্ছে। আমরা এর বিরুদ্ধে, এই রাজনীতির বিরুদ্ধে একটি নীতিভিত্তিক দল এসইউসিআই কমিউনিস্ট, সেই নীতির ভিত্তিতেই আমরা মানুষের কাছে যাব, কোনো প্রতিশ্রুতির বন্যা নিয়ে নয়। লড়াই আন্দোলন, দাবি আন্দোলনের প্রতিশ্রুতি নিয়েই যাব। তো প্রতিশ্রুতি নিয়ে যাবেন আপনি, ঠিকই বলছেন, কিন্তু এখন এই যে রৌদ্রের মধ্যে, এই তাপদাহের মধ্যে আমি দেখতে পাচ্ছি আপনারা যেভাবে ডোর টু ডোর যাচ্ছেন। এর আগে জনসংযোগ আপনারা অনেক বড় বড় কথা বলেন, যে তথাকথিত বামপন্থী দলেরা, কিন্তু এই রকম ডিরেক্ট যোগাযোগ খালি নির্বাচনের সময়ই কি দরকার? হ্যাঁ, আমরা মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ করছি এই কারণে যে মানুষকে বর্তমানে যে রাজনীতি চলছে এবং আমাদের যে রাজনীতি, সেই রাজনীতিটা বোঝানো। আমরা মনে করি যে নির্বাচনের মধ্য দিয়ে মানুষের মৌলিক দাবি বা মৌলিক সমস্যার সমাধান হয় না, তা হয় একমাত্র লড়াই আন্দোলনের মধ্য দিয়ে। সেই লড়াইয়ের বার্তা নিয়েই আমরা শ্রমিক বস্তিতে, মহল্লায়, সাধারণ মানুষের কাছে, খেটে খাওয়া মানুষের কাছে যাচ্ছি। না, আমি বলতে চাইছি যে ঠিক আছে যাচ্ছেন, এর তো আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু যেই উদ্যমে এখন যাচ্ছেন প্রতিনিয়ত এই ধারাবাহিকতাটা কি আমরা 12 মাসই জনগণের সঙ্গেই থাকি। আমরা রাস্তায় দাঁড়িয়ে আমাদের পার্টির পত্রিকা বিক্রি করি। আমাদের দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষ, তার সম্মিলিত যে সমস্ত পুস্তিকা, বর্তমান সাধারণ সম্পাদক তার যে পুস্তিকা, সেগুলো বিক্রি করি, চাঁদা সংগ্রহ করি। 12 মাসই রোদ জল বৃষ্টিতে আমরা মানুষের সঙ্গে থাকি, রাস্তায় থাকি। আমরা রাস্তারই দল। এই যে ইলেকট্রাল বন্ড সম্পর্কিত একটা বিতর্ক উঠে গেছে সারা ভারতবর্ষে, আন্তর্জাতিক ক্ষেত্রেও এই নিয়ে আলোচনা চলছে। অর্থমন্ত্রীর যে ঘরের মানুষটি, তিনি পর্যন্ত এর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছেন। এই বিজেপির যে
অনিবার্য যে অবস্থাটা তৈরি করবেন ফ্যাসিজম বা আপনারা যাকে বলেন কি স্বৈরাচার ডিক্টেটরশিপ এটার আগত এ বিষয়ে কি আপনারা জনগণকে সচেতন করতে পারছেন? নির্মলা সীতারামনের হাজবেন্ড যে কথাটা বলেছে যে বিশ্বের সবচেয়ে বড় স্ক্যাম হচ্ছে এই ইলেকট্রাল বন্ড, এবং আমাদের পার্টির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং এখন যে সাধারণ সম্পাদক নির্বাচন সম্পর্কে তিনি বারবারই বিভিন্ন মিটিংয়ে বলেছেন যে নির্বাচন হচ্ছে মানি পাওয়ার, মাসেল পাওয়ার এবং প্রপাগান্ডা পাওয়ার, এবং মানি পাওয়ারটা আজকে সেই হাঁড়িটা ফুটো হয়ে গেছে সুপ্রিম কোর্টের বিশেষ ব্যবস্থার ফলে। অতএব এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে এই সমস্ত তথাকথিত বড় বড় দলগুলো কিভাবে বিভিন্ন কর্পোরেট হাউসের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচনে তাদের ভোট বৈতরণী পার করে। তো এক মুখপাত্র বলেছেন যে এটা এমন কিছুই ব্যাপার নয়, এটা সুতরাং আমরা একটা ডোনেশন বক্স খুলেছিলাম সেইখানে দিয়ে গেছে। এই সমস্ত তুচ্ছ-তাচ্ছিল্য রাজনৈতিক কথা আপনি কীভাবে নেবেন? এ তো ঠিক রাজনীতির কথা না, ওই যে মানে সংসদীয় রাজনীতি যে দুর্বৃত্তায়নের জন্ম দেয়, দুর্বৃত্তের জন্ম দেয়, এই কথাটা সেখান থেকে প্রমাণিত হয়ে গেল। এই যে কুভাষা চলছে সাহিত্য সংস্কৃতির, এই যে বাংলার যে একটা উল্লেখযোগ্য বিষয় হয়েছে, এই আপনাদের মতো তথাকথিত রাজনৈতিক নেতারা এই সাংস্কৃতিক জগৎটাকে কি আরও কলুষিত করছে না? নতুন প্রজন্ম কি শিখছে এর থেকে? নতুন প্রজন্ম এর থেকে কিছুই শিখছে না, বরঞ্চ রাজনীতির প্রতি একটা ঘৃণা তাদের চলে আসছে, রাজনীতি থেকে তারা মুখ ফিরাচ্ছে। অনেকেরই দেখা যাচ্ছে যে আই হেট পলিটিক্স এই সমস্ত কথা তারা বলছে, কিন্তু সাধারণ মানুষ যদি রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে রাজনীতিতে আসবে কারা? দুর্বৃত্তায়নদের দ্বারা রাজনীতি যদি কন্ট্রোল হয় তাহলে একটা দেশ সুস্থভাবে তো চলতে পারে না। এখনও পর্যন্ত গণতান্ত্রিক ব্যবস্থার যতটুকু ছিটে ফোটা আছে, আগামী দিনে এটা আরও টুটি টিপে এই ব্যবস্থাটাকে হত্যা করার জন্য একটা গভীর ষড়যন্ত্র চলছে। ও যারা এইখানে বলছে, দিল্লিতে বলছে মেয়েদের ইজ্জতের কথা, এই যে এত বড় বড় কথা বলছে, নারী বিল, এই যে অন্যরকম ব্যাপার আসছে, এই যে সন্দেশখালিতে যে ঘটনাগুলো ঘটে গেল, সে ব্যাপারে আপনি কি বলবেন? এদের ভূমিকার কথা, এদের ভূমিকার কথা আজকে সন্দেশখালিতে বর্তমান শাসক দলের নেতৃত্বে বা বর্তমান শাসক দলের যেভাবে তারা পলিটিক্সকে পরিচালনা করছে তার মধ্য দিয়ে তারা তো কিছু দুর্বৃত্তায়নের জন্ম দিয়েছেই। তাদের অনেকে শিক্ষামন্ত্রী সহ আরও অনেকে মানে জেলখানায় বসে শিক্ষা দপ্তর চালাচ্ছে। নীতিহীন যে রাজনীতি তারই চর্চা করছে, এবং সেইখানে অন্যান্য দল যেভাবে ঝাঁপিয়ে পড়ছে, যেমন সিপিএম গেছে, সিপিএমের সময়ও বামফ্রন্টের সময়ও ধানতলা হয়েছে, বানতলা হয়েছে, আরও অনেক নারীর ইজ্জত লুণ্ঠন হয়েছে। বিজেপি যে আজকে অশ্রু মোচন করছে, সেই বিজেপির উত্তরপ্রদেশে হাতরসে, উন্নাওয়ে আরও অসংখ্য তাদের ওই যে মহিলা কুস্তিগীরদের উপরে যে শিক্ষা নারী নিগ্রহ ব্রজেন্দ্র কুমার না কার নাম ভেসে উঠেছিল, তাদেরকে আড়াল করা শাসক শ্রেণীর পক্ষ থেকে যে চেষ্টা চলছে। অতএব সমদোষেই সবাই দুষ্ট, কিন্তু তারা ভোটের বাক্সে এই প্রতিফলনটা ঘটানোর জন্যই আজকে হাহুতাশ করছে। এই দক্ষিণ 24 পরগনায় এসইসির একটা বিশাল ক্ষেত্র ছিল রাজনৈতিকভাবে, তো সেইখানকার অবস্থা কি? তারা সেইভাবে কীভাবে লড়ছে? তারা তাদের সেখানকার মানুষরা যে ভূমিপুত্র যারা, তারা কমরেড শিবদাস ঘোষের চিন্তার ভিত্তিতে লড়াই আন্দোলনকে আরও বেগবান করছে, মানুষের দাবি নিয়ে তারা লড়াই করছে। এই লড়াইটা তো ধারাবাহিকতা দরকার, খালি নির্বাচনী ক্ষেত্রেই তো আপনাদের মনে হচ্ছে যে এটা অনেক বেশি জোর পড়ে যায় নির্বাচন এলে পরে। এটা মানে কোনো নির্দিষ্ট দলের ক্ষেত্রে বলছি না আমি, ভারতবর্ষের যে সংসদীয় গণতন্ত্র তাতে দেখা যাচ্ছে এই সময় প্রচণ্ড জোর বেড়ে যায়, অন্য সময় এতটা জোর থাকে না। আমরা যেমন একটা বলে থাকি লড়াই আন্দোলনের পার্টি, এই লড়াই আন্দোলন করতে করতে নির্বাচনটা চলে আসে। নির্বাচনটাও আমাদের কাছে একটা লড়াই হিসাবের অঙ্গ। আমরা সারা বছর ধরে মানুষের যে দাবি, যে সমস্যা, সাধারণ মানুষের যে সমস্যা, প্রত্যন্ত মানুষের যে সমস্যা, পরিযায়ী শ্রমিক যে লকডাউন পিরিয়ড হয়েছে তাদের নিয়েও আমাদের সংগঠন আছে, স্কিম ওয়ার্কারদের যে সংগঠন আছে, মিড ডে মিলদের যে সংগঠন আছে, তাদের নিয়ে আমরা ধারাবাহিক লড়াই আন্দোলন করে স্কিম ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি, আইসিডিএস, অঙ্গনওয়াড়িদের তো মজুরি বৃদ্ধি কিছুটা হলেও তো বেড়েছে এই আন্দোলনের ফলে। মিড ডে মিলদের যে 11 বছর ধরে পয়সা বাড়ছিল না, এই রিসেন্ট আন্দোলনের ফলে এপ্রিল মাস মানে এই মাস থেকে তাদের 500 টাকা করে বৃদ্ধি হচ্ছে সেই আন্দোলনের চাপেই।
অতএব আমরা আন্দোলনের দল, নির্বাচনটা আমাদের কাছে একটা আন্দোলনের অঙ্গ। তো এই যে বারাকপুর লোকসভা কেন্দ্র, এইখানকার মানুষের কাছে আপনি কি বার্তা দিচ্ছেন প্রার্থী হিসাবে, বা আপনার কি অঙ্গীকার বা প্রতিশ্রুতি এই রকম নির্বাচনের আগে শুনি, তো আপনি কি দিতে চাইছেন, কি বার্তা দিতে চাইছেন? ব্যারাকপুর হচ্ছে একটা শিল্প সমৃদ্ধ যেমন নগরী, তেমনি লড়াই আন্দোলনের একটি জায়গা। আমরা যদি ইতিহাসটাকে একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব 1857 সালে মঙ্গল পাণ্ডে যে লড়াই এখান থেকে শুরু হয়েছিল, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লাস্ট জীবন তো এখানেই কাটিয়েছিলেন, ব্যারাকপুরেই তিনি মারা যান। এবং এই ব্যারাকপুর শিল্প সমৃদ্ধ নগরীর মধ্যে অনেক বড় মানুষেরও জন্ম হয়েছে। সাহিত্যিক বঙ্কিমচন্দ্র নৈহাটিতে জন্ম, সমরেশ বসুর জন্ম, এই যে এরকম মানুষরা জন্মগ্রহণ করেছে। আমরা মিথ্যা প্রতিশ্রুতি তো দিতে পারি না। আমরা ভোট চাইতে যখন যাব তখন বলবো যে আপনার যে দাবি, যে সমস্যা, শ্রমিকদের যে সমস্যা, বস্তির মানুষের যে সমস্যা, কলকারখানার মানুষের যে সমস্যা, সেই সমস্যার বার্তা আমরা জিতলে পার্লামেন্টের অভ্যন্তরে তাদের কণ্ঠস্বরকে সেখানে তুলে ধরার চেষ্টা করব। আজকে হচ্ছে এমন একটা উল্লেখযোগ্য দিন, যেদিন আমি আপনার সাক্ষাৎকার নিচ্ছি, আজকেই মঙ্গল পাণ্ডে বারাকপুরের 3টে 3:30 নাগাদ, এই সময়ে যতটুকু আমার ইতিহাস পড়া আছে, এই সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল। সেই বারাকপুর কেন্দ্রের প্রার্থী আপনি। এখানে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের কথা বলেছেন, এটা ঠিকই আছে। সাংস্কৃতিক জগতে সমরেশ বসুর শেকল ছেঁড়া, হাতের খোঁজের উপন্যাস আমরা পেয়েছি। চিত্রপ্রসাদ যে চিত্রকর, এই নৈহাটিতেই তার জন্ম। তিনি এই দুর্ভিক্ষের ওপর যে চিত্র অঙ্কন করেছিলেন, উল্লেখযোগ্য বিষয়। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা PN মিত্র এই বারাকপুরে জন্মগ্রহণ করেছেন। মানে বিশাল ইতিহাস এই বারাকপুরের রয়েছে। রবীন্দ্রনাথ নিজে এসেছিলেন মহেন্দ্র হাই স্কুলে, হরপ্রসাদ শাস্ত্রী তাকে এনেছিলেন। এমন একটা সাংস্কৃতিক পরিমণ্ডল জড়িয়ে আছে এই বারাকপুর কেন্দ্রের সঙ্গে। এমন একটা দিনে আপনার সাক্ষাৎকার নিচ্ছি, ফলত আপনি বামপন্থী হিসাবে যে লড়াইটি রাখবেন সেটি যেন জনগ্রাহী, জনগণের পক্ষে যায়। এই সাংস্কৃতিক আন্দোলনের ক্ষেত্রে এসইউসির কী ভূমিকা হবে এই বারাকপুর অঞ্চলে? আমরা অতি সম্প্রতি কম্পাস নামে একটা পত্রিকা বার করছি, মূলত কিশোরদের জন্য। নৈহাটিতে কেন্দ্র করে আমরা নৈহাটির কিশোরী শুধু নয়, নৈহাটির কিছু যুবক, কিছু কলেজ স্টুডেন্টকে নিয়ে একটা অগ্নিবীণা পত্রিকা বার করছি। বিভিন্ন রকমের বড় মানুষদের সেমিনার আমরা আয়োজন করি। এই সাংস্কৃতিক আন্দোলনের পরিসরটাকে আরও বাড়ানোর জন্য আরও কিছু সেমিনার, আরও কিছু বড় মানুষের জীবনী, ছোট লিটল ম্যাগাজিন মেলা যদি আমরা এখানে করতে পারি, তাতে কি হবে, একটা মেলবন্ধন ঘটবে, সাংস্কৃতিক পরিমণ্ডলটা বাড়বে। কারণ সাংস্কৃতিক আন্দোলনটা যদি ঠিক মতন, প্রবাহটা যদি ঠিক মতন তৈরি করা না যায়, তাহলে রাজনৈতিক আন্দোলনটা বেগবান হয় না। তো আপনারা শুনতেই পারলেন, এসইউসি রাজনৈতিক দল হিসাবে এই বারাকপুর অঞ্চলে নির্বাচনে জেতাটাই যে বড় কথা নয়, একটা আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন এবং বামপন্থী আন্দোলন গড়ে তোলা যে প্রয়োজন, সেই বার্তাটা তারা পৌঁছে দিতে চান। সে ব্যাপারে তারা ওয়াকিবহাল। সুতরাং আমাদের যে প্রার্থী, এই অঞ্চলের যে প্রার্থী, এসইউসিআইসির প্রার্থী, এই যে দেবাশিস ব্যানার্জি, তিনি তার বক্তব্য রাখলেন। তিনি একজন সাধারণ শ্রমিকই ছিলেন বলবো, সাধারণ কর্মচারী ছিলেন বলবো। তিনি তার এই জীবন, এই কর্মকাণ্ড এই বামপন্থী রাজনীতিতে তিনি যুক্ত করে দিয়েছেন। ফলত এইখানে একটা উল্লেখযোগ্য একটা লড়াই হবে বলে আমাদের ধারণা। আপনারা দেখতে থাকুন হোয়াট অ্যাবাউট, লাইক করুন, শেয়ার করুন।